2020-21 বর্ষে মৌলভীবাজার সরকারি কলেজে ভর্তিকৃত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। মৌলভীবাজার সরকারি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য দর্শন বিভাগ মৌলভীবাজার সরকারি কলেজের পক্ষ থেকে আমি প্রফেসর দেবাশিস দেবনাথ, বিভাগীয় প্রধান, দর্শন বিভাগ, তোমাদের সবাইকে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি। তোমরা যারা এই কলেজে ভর্তি হয়েছ তোমরা খুবই ভাগ্যবান যে মৌলভীবাজার জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠে তোমরা ভর্তি হতে পেরেছ। তো এখন যে করোনাকালীন অবস্থা, এই অবস্থায় আমরা সরাসরি তোমাদের সাথে ক্লাসে যুক্ত হতে পারছি না। আশা করি আমরা অল্প কিছুদিনের মধ্যেই তোমাদের সাথে সরাসরি আমরা ক্লাসে যুক্ত হতে পারব। যতদিন না পর্যন্ত আমরা সরাসরি ক্লাসে যুক্ত হতে পারছি ততদিন পর্যন্ত আমরা ভার্চুয়ালি তোমাদের সাথে ক্লাস গ্রহণ করব। তো আমি দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দেবাশিস দেবনাথ। আমার বিভাগে আরও দুজন শিক্ষক রয়েছেন, সহযোগী অধ্যাপক জনাব বিষ্ণুপদ রায়চৌধুরী এবং প্রভাষক জনাব দিলীপ দাস। ওনারা ইতিমধ্যে তোমাদের সাথে নিশ্চয়ই পরিচিত হয়েছেন, ক্লাস নিয়েছেন। আমি আজ তোমাদের একটি ক্লাস নেব। এটা তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। যেহেতু প্রথম ক্লাস সেহেতু আমি ডিটেলসে না গিয়ে শুধুমাত্র তোমাদের যুক্তিবিদ্যার উপর একটু আলোচনা করব। দর্শনের একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে যুক্তিবিদ্যা, যেটা একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণীতে পড়ানো হয়, ডিগ্রি লেভেলেও পড়ানো হয় এবং অনার্স মাস্টার্সেও পড়ানো হয়। তো এই যুক্তিবিদ্যার প্রাথমিক স্টেজটি হচ্ছে মূলত একাদশ শ্রেণীতে সিলেবাসে যা আছে সেটা। তো আমি আজকে যুক্তিবিদ্যার উপর একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব, আশা করি তোমরা উপকৃত হবে। যুক্তিবিদ্যার ক্লাস নেওয়ার আগে বা ক্লাস করার আগে তোমার যেটা জানতে হবে সেটা হচ্ছে যুক্তিবিদ্যা কি, হোয়াট ইজ লজিক। যুক্তিবিদ্যা কি সেটা জানতে হবে। তো আমি আজকে এই যুক্তিবিদ্যা কী বা যুক্তিবিদ্যায় কোন বিষয় নিয়ে আলোচনা করা হয় সেই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। যুক্তিবিদ্যা কি সেটা জানতে গেলে আমাদের একটু পিছন থেকে আসতে হবে। আমরা মানুষ, এবং মানুষকে বলা হয় কি সৃষ্টির সেরা জীব। ইসলামে বলা হয় আশরাফুল মাকলুকাত। হিন্দু ধর্মে বলা হয় মানুষ হচ্ছে অমৃতের সন্তান। অর্থাৎ স্রষ্টার সৃষ্টিতে যত প্রাণী আছে তার মধ্যে শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ। একটা প্রশ্ন থাকতেই পারে যে মানুষ কেন শ্রেষ্ঠ জীব। তার উত্তর হচ্ছে মানুষ হচ্ছে এমন একটি প্রাণী যে চিন্তা করতে পারে, যে কল্পনা করতে পারে এবং সে তার চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে তার জ্ঞান, তার অভিজ্ঞতা, তার বুদ্ধি এগুলিকে কাজে লাগিয়ে যে কোনো ধরনের সমস্যা সে মোকাবেলা করতে পারে। মানব জাতির ইতিহাস যে সবসময় কুসুমাস্তীর্ণ ছিল তা নয়। এই মানব জাতির ইতিহাসে অনেক সময় অনেক বড় বড় ধরনের বিপর্যয় এসে। বর্তমান সময়ে যে আমরা যেটা কোভিড-19 যেটা বলি, এটাও কিন্তু এক ধরনের বিপর্যয়। এবং আশা করি আমরা এই বিপর্যয় থেকে অচিরেই আমরা পরিত্রাণ পাব।
তো এই বিপর্যয় থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি? উপায় হচ্ছে যখন যে ঘটনা ঘটে, যে বিপর্যয় ঘটে, সেটাকে মোকাবেলা করতে হবে। পৃথিবীতে অনেক প্রাণী আছে যারা তার বিরূপ পরিস্থিতি মোকাবেলা করতে পারেনি বলে বিলুপ্ত হয়ে গেছে। মানুষই হচ্ছে একমাত্র প্রাণী যে তার বুদ্ধি, তার মেধা, তার দক্ষতা দিয়ে এইসব প্রাকৃতিক যে বিপর্যয়গুলো বা কৃত্রিম যে বিপর্যয়গুলো সেগুলো মোকাবেলা করে টিকে থাকতে পারে। এর জন্যই মূলত মানুষকে সৃষ্টির সেরা জীব আমরা বলবো। মানুষ সৃষ্টির সেরা জীব হওয়ার পেছনে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে তার চিন্তাশীলতা। মানুষ চিন্তাশীল জীব। এই চিন্তাটা আসলে কি? আমি এই চিন্তা নিয়ে একটু বলবো, কারণ আমাদের যে যুক্তিবিদ্যার সাথে এই চিন্তাটা রিলেটেড, এর জন্য আমি বলবো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। আমরা যে চিন্তা করি সেই চিন্তাটার বেশ কয়েকটি স্টেজ বা ধাপ আছে। যেমন চিন্তার ধাপগুলোকে আমরা এইভাবে বলি যে আমাদের অবধারণ, আমাদের ধারণা, আমাদের প্রত্যক্ষণ, সংবেদন, স্মৃতি, কল্পনা এবং অনুমান। এই যে 7টা স্টেজ, এই 7টা স্টেজের মাধ্যমে কিন্তু আমরা আমাদের চিন্তাটা প্রতিফলিত করি। এই 7টা ধাপের সবগুলো নিয়েই কিন্তু দর্শনে আলোচনা হয়, বাট যুক্তিবিদ্যায় এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয় না। যুক্তিবিদ্যায় কেবলমাত্র ওই যেটা বললাম অনুমান, এই অনুমান নিয়ে ডিটেলস আলোচনা করা হয়। এর জন্য আমি বলছি যে আমাদের যুক্তিবিদ্যার সাথে চিন্তার একটি সম্পর্ক রয়েছে। আর চিন্তার 7ম যে ধাপটা বললাম, অনুমান যেটা বললাম, সেই অনুমানই হচ্ছে মূলত যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়। ঠিক আছে? তাহলে কি? মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষ চিন্তাশীল প্রাণী। মানুষের এই চিন্তাটাকে আমরা বিভিন্ন স্টেজে বিভিন্ন প্রকারে ভাগ করি। তার মধ্যে একটি হচ্ছে অনুমান, এবং এই অনুমানটা হচ্ছে আমাদের যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, অনুমান যদি যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হয়, তাহলে সেটাকে আমরা যুক্তিবিদ্যা আমরা কেন বলি? পদার্থ নিয়ে আলোচনা করলে তাকে আমরা কি বলি? পদার্থবিদ্যা। উদ্ভিদ নিয়ে আলোচনা করলে তাকে বলি আমরা উদ্ভিদবিদ্যা। মানুষের মন সম্পর্কিত আলোচনা তাকে আমরা বলি মনোবিজ্ঞান বা মনোবিদ্যা। তাহলে অনুমান নিয়ে যে বিদ্যা আলোচনা করে তাকে আমরা কেন যুক্তিবিদ্যা বলবো? এই প্রশ্নটা জায়গাটা খুব স্বাভাবিক। আমি ছোট্ট করে এর উত্তরটা দিই। অনুমান বিদ্যা না বলে যুক্তিবিদ্যা আমরা কেন বলি সেটা জানতে হলে আগে জানতে হবে অনুমান জিনিসটা কি। আমি বললাম কি, যে অনুমান হচ্ছে আমাদের চিন্তার একটি ধাপ বা একটি স্টেজ। অনুমানটা আসলে কি? একদম সহজ ভাষায় যদি বলি, অনুমান হচ্ছে এক ধরনের আন্দাজ। একদম সহজ ভাষা, আমি বইয়ের ভাষায় গেলাম না। আমাদের বই যেভাবে লেখা হয়, বইয়ের যে ভাষাগুলো, এগুলা অনেক সময় জটিল থাকে, আমাদের ছেলেমেয়েরা বুঝতে সমস্যা হয় বিধায় আমরা বইয়ের বিষয়গুলাই আমরা বিভিন্নভাবে সহজ সরলভাবে আমরা উপস্থাপন করার চেষ্টা করি তোমাদের সামনে। এর জন্য আমি সবসময় বলি যে তোমাকে ক্লাস করতে হবে, ক্লাসের কোনো বিকল্প নাই। তুমি সবসময় ক্লাস করবে, তুমি যত ভালো স্টুডেন্ট হো তোমাকে অবশ্যই ক্লাস করতে হবে। তো যাই হোক, কী বলছিলাম, যে যুক্তিবিদ্যাকে আমরা কেন যুক্তিবিদ্যা বলি? যেহেতু তার মূল আলোচ্য বিষয় অনুমান, সেহেতু এই বিষয়টার নাম হতে পারতো অনুমানবিদ্যা। ঠিক কিনা? অনুমানবিদ্যা না কী হয়েছে? সেটা হয়েছে যুক্তিবিদ্যা। তাহলে অনুমানের সাথে যুক্তির নিশ্চয়ই একটা সম্পর্ক আছে, সেটাই আমরা এখন খুঁজে দেখব। তা অনুমানের সাথে যুক্তি সম্পর্ক বোঝার আগে আমাকে জানতে হবে যে অনুমানটা আসলে কি। আমি যেটা বললাম সহজ ভাষায়, অনুমান হচ্ছে আন্দাজ, বাট বইয়ে কিন্তু আমরা এইভাবে লিখি না, এইভাবে লেখা যায় না। তাহলে আমি একটু অন্যভাবে বলি অনুমানটা কি। মানুষ, আমি যেটা বলছিলাম প্রথমে, মানুষ হচ্ছে এমন একটা প্রাণী যে তার যে কোনো ধরনের সমস্যা সে তার বুদ্ধিমত্তা, সে তার অভিজ্ঞতা, সে তার জ্ঞান দিয়ে মোকাবেলা করতে পারে। এই যে জ্ঞান মানে কি? জ্ঞান হচ্ছে কোনো বিষয় সম্পর্কে জানা। আমরা কীভাবে জানি? কিছু আছে আমি প্রত্যক্ষভাবে জানি। আমার চোখে কি? এটা চশমা, আমি দেখেই বুঝলাম চশমা। তুমি দেখে বলবো এটা চশমা। আমার সামনে কি? আমার সামনে একটি কলম, আমার সামনে একটি ঘড়ি। এগুলো দেখেই বোঝা যায়। কিন্তু অনেক বিষয় আছে যেগুলো দেখে বোঝা যায় না। সেগুলো কী করতে হয়? কীভাবে জানতে হয়? সেগুলো জানার যে সকল মাধ্যম রয়েছে, পরোক্ষ যে সকল মাধ্যম রয়েছে, তার মধ্যে অন্যতম একটা মাধ্যম হচ্ছে এই অনুমান।
তাহলে অনুমানটা কি? অনুমান হচ্ছে জ্ঞান লাভের একটি উপায়, জ্ঞান লাভের একটি মাধ্যম, জানার একটি মাধ্যম। এই মাধ্যমে আমরা কীভাবে জানি? অনুমান হচ্ছে এমন একটা মাধ্যম যার মাধ্যমে আমরা কোনো একটা জানা বিষয়ের উপর ভিত্তি করে একটা অজানা বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করি বা জানি। কী দাঁড়ানো জিনিসটা? যে কোনো জানা বিষয়ের উপর ভিত্তি করে কোনো অজানা বিষয়কে জানার একটি মাধ্যম বা ভিত্তি হচ্ছে অনুমান। তাহলে অনুমান কি? আসলে অনুমান বলে কিছু নাই। অনুমানটা হচ্ছে জাস্ট একটা মাধ্যম যার সাহায্যে আমরা একটা অজানা বিষয়কে আমরা জানি। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। তুমি তোমার বাসায় বসে আছো, বা তুমি তোমার বাসার ছাদে উঠলা, হঠাৎ দূরে পাহাড়ে দেখলা ধোঁয়া। কী দেখলা? পাহাড়ে অনেক ধোঁয়া দেখলা। এখন এই ধোঁয়া থেকে তুমি কী আন্দাজ করতে পারবে? ধোঁয়া থেকে তুমি আন্দাজ করলা কি? যে সম্ভবত এখানে আগুন আছে। তো এই আগুনটা তুমি কীভাবে জানলা? ওই যে আমি বলছিলাম যে কোনো একটা জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাই। তুমি কী দেখলা, কী জানলা? এখানে তুমি জানলা যে এখানে, বা দেখলা এখানে কী আছে? ধোঁয়া আছে। আমরা আগের থেকে কী জানি? আমরা আগের থেকে যেটা জানি, আমাদের অভিজ্ঞতা থেকে যেটা জানি, যে যদি কোথাও ধোঁয়া থাকে তাহলে সেখানে আগুন থাকে বা থাকতে পারে। তো যেহেতু পাহাড়ে ধোঁয়া দেখা যাচ্ছে, আমি কী দেখছি? ধোঁয়া দেখছি। এই ধোঁয়া থেকে আমি আন্দাজ করতে পারি যে ওই পাহাড়ে আগুন আছে। তাহলে জিনিসটা কী দাঁড়ালো? এখানে আমার জানা বিষয় হচ্ছে ধোঁয়া, আর একটা জানা বিষয় কি? আর একটা জানা বিষয় হচ্ছে আমার অভিজ্ঞতা। কী অভিজ্ঞতা? যে কোনো জায়গায় যদি ধোঁয়া দেখা যায় তাহলে সেখানে আগুন থাকে, অথবা যদি কোথাও আগুন থাকে তাহলে সেখানে ধোঁয়া হয়। এই যে ধোঁয়া থেকে আমি আগুনে গেলাম, পাহাড়ে ধোঁয়া দেখলাম, আমি কী দেখলাম? আমি কিন্তু আগুন দেখিনি, আমি দেখেছি কি? আমি ধোঁয়া দেখেছি। পাহাড়ে ধোঁয়া দেখলাম, এই ধোঁয়ার উপর ভিত্তি করে আমি সিদ্ধান্ত নিলাম যে এই পাহাড়ে আগুন আছে। এই যে ধোঁয়া থেকে আগুনে গেলাম, কীভাবে গেলাম? আমি জাস্ট অনুমান করলাম যে এখানে আগুন থাকতে পারে বা আগুন আছে। এই যে ধোঁয়া হচ্ছে আমার জানা বিষয়, আগুনটা ছিল অজানা বিষয়, কারণ আমি আগুন দেখিনি। আমি কী দেখেছি? আমি দেখেছি ধোঁয়া। এই ধোঁয়া থেকে আগুনে পৌঁছা বা ধোঁয়া থেকে আগুন সম্পর্কে জানাটাই হচ্ছে আমার জ্ঞান বা ধারণা। কার মাধ্যমে? অনুমানের মাধ্যমে। কাজে অনুমান হচ্ছে এমন একটা পদ্ধতি বা এমন একটা ধারণা, এমন একটা মাধ্যম যার সাহায্যে আমরা কোনো জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমন করি। তাহলে অনুমান হচ্ছে একটা মাধ্যম। কিসের মাধ্যম? জ্ঞান অর্জনের একটা মাধ্যম হচ্ছে অনুমান। কীভাবে অনুমান করি? যে কোনো জানা বিষয়ের উপর ভিত্তি করে অজানা বিষয়কে জানার একটা প্রক্রিয়া হচ্ছে অনুমান। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, অনুমান যদি যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হয় তাহলে তার নাম যুক্তিবিদ্যা আসলে তার কারণটা কি? তার কারণ হচ্ছে অনুমানটা কি? অনুমানটা হচ্ছে আমাদের চিন্তা বা আমাদের ধারণা। আমি চিন্তা করলাম যে এখানে যেহেতু ধোঁয়া আছে কাজে এখানে আগুন থাকতে পারে। এই যে এই যে অনুমানটা হচ্ছে আমার কি? চিন্তার একটা অংশ। অনুমান হচ্ছে একটা মানসিক অবস্থা। আমি কীভাবে অনুমান করলাম? কার সাহায্যে অনুমান করলাম? আমি মনে মনে অনুমান করলাম। কাজে অনুমানটা হচ্ছে একটি মানসিক অবস্থা। যেহেতু অনুমান একটি মানসিক অবস্থা, আবার বলছে কি যুক্তিবিদ্যা কী নিয়ে আলোচনা করে? অনুমান নিয়ে আলোচনা করে। তো মানসিক অবস্থা নিয়ে আলোচনা করা তো সম্ভব না যতক্ষণ না পর্যন্ত আমি আমার মানসিক অবস্থাটা আমি প্রকাশ করব। যখনই আমরা অনুমান নিয়ে আলোচনা করতে যাই তখনই আমার অনুমানটা প্রকাশ করতে হয়। আর যখনই অনুমান প্রকাশিত হয়, সেটা লিখিতভাবে হোক, কথ্য ভাষায় হোক, যখনই আমার অনুমানটা প্রকাশিত হয় তখন সেই অনুমানটার নাম পরিবর্তন হয়ে যায়। তখন তারে বলি আমরা যুক্তি। আমরা পানি, বরফ, বাষ্প, পানির তিনটা দিক আছে না? পানির একটা দিক হচ্ছে পানির তরল পদার্থ, একটা হচ্ছে কঠিন পদার্থ, আর একটা হচ্ছে বাষ্প। তো তিনটা বস্তু কিন্তু এক, কিন্তু তার অবস্থানগত কারণে তার রূপ পরিবর্তনের সাথে সাথে তার নাম পরিবর্তন হয়। পানি যখন একীভূত হয়, কঠিন হয়, তখন তারে আমরা বলি বরফ। আবার পানি যখন আকাশে ওঠে তখন তারা বলি আমরা বাষ্প। কাজেই একই বস্তুর এক এক সময় এক একটা নাম ধারণ করে তার অবস্থার প্রেক্ষিতে। ঠিক সেইভাবে একটা অনুমান যখন ভাষায় প্রকাশ হয় তখন সেই অনুমানটাকে আমরা বলি যুক্তি। আমার ক্লিয়ার? আমি আবার বলি, মানুষ চিন্তাশীল প্রাণী। চিন্তার একটি অন্যতম অংশ হচ্ছে অনুমান। অনুমানের সাহায্যে আমরা অজানা বিষয়কে জানি। এই অনুমান হচ্ছে আমাদের যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়। অনুমান কি? অনুমান হচ্ছে কোনো জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাওয়ার একটি মাধ্যম বা প্রক্রিয়া। এই অনুমানটা হচ্ছে কি? একটি মানসিক প্রক্রিয়া। আর এই মানসিক প্রক্রিয়া বা অনুমানটা যখন ভাষায় প্রকাশ হয় তখন তাকে বলি আমরা যুক্তি।
আর এই যুক্তি নিয়ে যে বিদ্যা আলোচনা করা হয় বা সে যে শাস্ত্র আলোচনা করে সেই বিদ্যা বা শাস্ত্রটাকেই বলি আমরা যুক্তিবিদ্যা বা লজিক। এই যে যুক্তিবিদ্যা এর ইতিহাস অনেক প্রাচীন। এটার পাশ্চাত্য দর্শনের দিক থেকে যদি বলি আমরা বা পাশ্চাত্য যুগের দিক থেকে আমরা বলি তাহলে আমরা দেখব যে খ্রিস্টপূর্ব প্রায় 300-350 বছর আগে, খ্রিস্টপূর্ব প্রায় 350 বছর আগে ওই পাশ্চাত্যে যুক্তিবিদ্যার সূচনা হয়েছিল এবং এর সূচনা করেছিলেন জগৎ বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল। তোমরা নিশ্চয়ই সবাই অ্যারিস্টটলের নাম শুনেছ। যারা যুক্তিবিদ্যা পড়েছে, যারা দর্শন পড়েছে এবং যারা পড়ে নাই তারা সবাই কিন্তু অ্যারিস্টটলের নাম জানে। পৃথিবীতে যদি বলা হয় যে বিখ্যাত 3জন জ্ঞানী ব্যক্তির নাম বলো, তাহলে আমরা বলি কি সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল। এরা হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি। প্রথম হচ্ছেন সক্রেটিস, তারপরে হচ্ছেন প্লেটো এবং শেষে হচ্ছেন এরা 3জন কিন্তু গুরু শিষ্য ছিলেন। সক্রেটিসের শিষ্য ছিলেন প্লেটো, প্লেটোর শিষ্য ছিলেন অ্যারিস্টটল, অ্যারিস্টটলের আরেকজন শিষ্য ছিলেন, ছাত্র ছিলেন, যিনি জগৎ বিখ্যাত একজন রাজনীতিবিদ ছিলেন, যিনি বলা হতো যার রাজ্যে সূর্য অস্ত যায় না, তিনি হচ্ছেন আলেকজান্ডার দ্য গ্রেট, বিশ্ববিজয়ী আলেকজান্ডার দ্য গ্রেট। উনি অবশ্য দর্শনে আসেননি, উনি মূলত রাজনীতিতেই ছিলেন। তো সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল আসলে এটা এই 3জনের মধ্যে একটা ক্রমান্বয় আছে। সক্রেটিস হচ্ছেন গুরু, তার শিষ্য হচ্ছেন প্লেটো, প্লেটোর শিষ্য হচ্ছেন অ্যারিস্টটল। অনেকে প্রশ্ন করা হয় যে বলতো দেখি দর্শনের জনককে। আমি এমনকি অনেক বইও দেখছি, ওই যে সাধারণ জ্ঞান বইয়ে দেখছি যে লেখছে যে দর্শনের জনক হচ্ছেন সক্রেটিস। এটা একটা ভুল ধারণা, মনে রাখবো তোমরা। সক্রেটিস আসলে দর্শনের জনক না। দর্শনের জনক বলা হয়, বিশেষ করে পাশ্চাত্য দর্শনের জনক বলা হয় দার্শনিক টেলিসকে। সক্রেটিস সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নীতিবান মানুষ, কিন্তু তিনি দর্শনের জনক। যাই এই যে বললাম অ্যারিস্টটল হচ্ছেন মূলত অ্যারিস্টটল হচ্ছেন মূলত এই যুক্তিবিদ্যার, আধুনিক যুক্তিবিদ্যা না, যুক্তিবিদ্যার জনক। এটা হলো পাশ্চাত্য দর্শন। আমরা যদি ভারতীয় দর্শনের দিকে একটু খেয়াল করি, ভারতীয় দর্শনে যে কয়েকটি দর্শন আছে, ষড়দর্শন যেটা আছে, সাংখ্য, ন্যায়, যোগ, বৈশেষিক, মীমাংসা, এর মধ্যে ন্যায় দর্শন একটা। এই ন্যায় দর্শন মূলত ভারতীয় দর্শনে যুক্তিবিদ্যার প্রচলন করে। ন্যায় থেকে যুক্তি, ন্যায়, অনুমান, ন্যায়, যুক্তি এগুলা সমার্থক। অনুমান এবং ন্যায় একই জিনিস। আমরা পাশ্চাত্য দর্শনে এগুলোকে আমরা ন্যায় বলি। তোমরা যখন বইয়ে দেখবা যে ন্যায় অনুমান আছে। তো পাশ্চাত্য দর্শনে মূলত নৈয়ায়িক যারা বা ন্যায় দার্শনিক যারা, তাদের কাছে আমরা যুক্তিবিদ্যার হাতে করি আমরা দেখি। তারা যুক্তিবিদ্যা সম্পর্কে অনেক আলোচনা করেছেন। আসলে যুক্তিবিদ্যা কবে শুরু হয়েছে সেটা বলা মুশকিল। তো আমরা আমাদের ইতিহাস থেকে যেটা জানি যে পাশ্চাত্য দর্শনে মূলত অ্যারিস্টটলকে বলা হয় যুক্তিবিদ্যার জনক। এই যুক্তিবিদ্যাটা ক্রমান্বয়ে বেশ কয়েকটা স্টেপ অতিক্রম করে আজকে একটা বেশ ভালো একটা অবস্থানে আসছে। যে আজকের বর্তমান সময়ে যে যুক্তিবিদ্যা সেটাকে আমরা প্রতীকী যুক্তিবিদ্যা বলি। এর মধ্যে অনেক দার্শনিক যুক্তিবিদ্যা সম্পর্কে ডিটেলস আলোচনা করেছেন। অ্যারিস্টটলের পরে আমরা যদি আধুনিক যুগে দেখি, ফ্রান্সিস বেকন একজন ব্রিটিশ দার্শনিক, উনি যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেছেন। লাইবনিজ, বিখ্যাত একজন দার্শনিক লাইবনিজ, উনি আলোচনা করেছেন। জন স্টুয়ার্ট মিল, উনি অনেকে আলোচনা করেছেন। আমি গুরুত্বপূর্ণ কয়েকজনের নাম বললাম। জন স্টুয়ার্ট মিল আলোচনা করেছেন। তারপর এম কফি, উনি যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেছেন। এইভাবে বার্টন রাসেল বিশ্ববিখ্যাত দার্শনিক জ্ঞানী, নোবেল বিজয়ী বার্টন রাসেল, উনি ওনার দর্শনে ওনার প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা একটা গ্রন্থ আছে ওনার। এই গ্রন্থে উনি তার এই যুক্তিবিদ্যা সম্পর্কে ডিটেলস আলোচনা করেছেন। তো আচ্ছা, আমরা ওই সংক্ষেপে যেটা বললাম যে যুক্তিবিদ্যার ইতিহাস মূলত শুরু হয়েছে কি দার্শনিক অ্যারিস্টটলকে শুরু হয়েছে এবং এটা এখনও চলমান। বিভিন্ন স্টেজ পেরিয়ে যুক্তিবিদ্যাকে আমরা বিভিন্ন ভাগে ভাগও করেছি। তো তোমরা যে যুক্তিবিদ্যা যেটা পড়বো সেটা আমরা সাধারণ যুক্তিবিদ্যা হিসাবে সেটা অভিহিত করি এবং সেখানে যুক্তিবিদ্যার প্রাথমিক বিভিন্ন বিষয় সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হয়। তো যাই হোক, আমি বলছিলাম যে যুক্তিবিদ্যা কি সেটা তোমাদের বলবো। তো যুক্তিবিদ্যা কি সেটা বলার জন্য আমি একটু পেছনে গিয়েছিলাম। আমি বলছিলাম যে মানুষ চিন্তাশীল প্রাণী, চিন্তার একটি অংশ হচ্ছে অনুমান। এই অনুমান যখন ভাষায় প্রকাশ হয় তখন তাকে বলা হয় যুক্তি। আর এই যুক্তি নিয়ে যে বিদ্যা আলোচনা করা হয় তাকে বলা হয় যুক্তিবিদ্যা। তো এই যদি যুক্তিবিদ্যা হয় তাহলে আমরা যুক্তিবিদ্যার একটা সংজ্ঞা দিতে পারি। তোমরা দেখো তোমাদের বইয়ে যুক্তিবিদ্যার অনেক সংজ্ঞা আছে, বিভিন্ন দার্শনিকরা বিভিন্ন ধরনের যুক্তি দিয়েছেন। সেই সংজ্ঞাগুলো তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কঠিন লাগবে। এর জন্য আমি একটা সহজ সংজ্ঞা তোমাদের দেবো।
সবগুলো সংজ্ঞার প্রেক্ষিতে একটা সংজ্ঞা দেবো। তোমরা এখানে যে জন স্টুয়ার্ট মিলের একটা সংজ্ঞা দেখবা আছে, বিখ্যাত সংজ্ঞা। তারপর আছে কফি, আই এম কফি নামে একজন ভদ্রলোক আছেন, ওনার একটা সংজ্ঞা আছে। ওনার উচ্চ উচ্চ ক্লাসে, উচ্চতর ক্লাসে, অনার্স মাস্টার্স ক্লাসে ওনার লজে পড়ানো হয়। তো বিভিন্ন জনের বিভিন্ন জোসেফের সংজ্ঞা আছে, মিলের সংজ্ঞা আছে, বিভিন্ন জনের সংজ্ঞা আছে। এই সবগুলো সংজ্ঞা আসলে ওনাদের যে সংজ্ঞাটা সেটা তো বাংলায় অনুবাদ করার ফলে কিছুটা জটিল আকার ধারণ করেছে সেটা। তো এর জন্য তোমাদের সংজ্ঞাগুলো একটু জটিল লাগতে পারে। তো যাই হোক, আমি এই সংজ্ঞাগুলো যাতে তোমাদের কাছে একটু সহজতর হয় এর জন্য আমি যুক্তিবিদ্যার একটা সংজ্ঞা বলবো, যে সংজ্ঞাটি অত্যন্ত সহজ একটা সংজ্ঞা আমি তোমাদের বলি। সেখানে বলা হয় যে যুক্তিবিদ্যার সংজ্ঞায় বলা হচ্ছে বা আমরা বলি যে যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটি প্রায়োগিক বিজ্ঞান। তোমরা ইচ্ছা করলে এটা লিখতে পারো, আর যেহেতু ইউটিউবে আমি দিচ্ছি এটা তোমরা বারবার রিপিট করে এটা লিখতে পারবা। যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটি প্রায়োগিক বিজ্ঞান যা সত্য অর্জন এবং মিথ্যা বর্জনের লক্ষ্যে, আমি আবার বলি, যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটি প্রায়োগিক বিজ্ঞান যা সত্য অর্জনের লক্ষ্যে এবং মিথ্যা বর্জনের লক্ষ্যে অনুমান এবং তার আনুষঙ্গিক বিভিন্ন বিষয়াবলী নিয়ে আলোচনা করে। আমি আবার বলি, যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটি প্রায়োগিক বিজ্ঞান যা সত্য অর্জন ও মিথ্যা বর্জনের লক্ষ্যে অনুমান ও তার আনুষঙ্গিক বিভিন্ন বিষয়াবলী নিয়ে আলোচনা করে। এই সংজ্ঞাটা তোমরা লিখতে পারো এবং আমি তোমাদের এই সংজ্ঞাটা একটু ব্যাখ্যা করব। তো এই সংজ্ঞাটা ব্যাখ্যা করলে যুক্তিবিদ্যা সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে। আমরা কি বলছি, যুক্তিবিদ্যা হচ্ছে একটি প্রায়োগিক বিজ্ঞান। প্রায়োগিক বিজ্ঞান কি তোমাকে জানতে হবে এবং বিজ্ঞান কি সেটাও জানতে হবে। বিজ্ঞান এবং কলা সম্পর্কে আমি একটু বলি। বিজ্ঞান কি? বিজ্ঞান শব্দের অর্থ কী? বিজ্ঞান শব্দের অর্থ আমরা সবাই জানি বিশেষ জ্ঞান। শাব্দিক অর্থে বিজ্ঞান আর বিজ্ঞান বলতে আমরা কী বুঝি সেটার মধ্যে একটু পার্থক্য আছে। বিজ্ঞান হচ্ছে এমন একটি বিষয় যা প্রকৃতিতে অবস্থিত বিভিন্ন নিয়মকানুন আবিষ্কার করে সেই নিয়মকানুনগুলো বাস্তবতাতে প্রয়োগ করে। যুক্তিবিদ্যা একটি প্রায়োগিক বিজ্ঞান। এটা ব্যাখ্যা করার আগে কী বলছি আমি, যে আমাদের বিজ্ঞান কী সেটা আমরা একটু ব্যাখ্যা করব। বিজ্ঞান হচ্ছে এমন একটি বিষয় যার মূল কাজ হচ্ছে প্রকৃতিতে বিরাজমান যে নিয়মগুলো, প্রকৃতিতে নিয়ে বিরাজমান যে নিয়ম, সেই নিয়মগুলোকে আবিষ্কারের মাধ্যমে সুনির্দিষ্ট সুশৃঙ্খল একটি জ্ঞান দেওয়ার চেষ্টাই হচ্ছে মূলত বিজ্ঞান। বিজ্ঞান শব্দের অর্থ বলছিলাম কি, বিশেষ জ্ঞান, ঠিক না? তো বিশেষ জ্ঞান কেন বলা হয়, সামগ্রিক জ্ঞান আমরা কেন বলি না? বিজ্ঞানকে বিশেষ জ্ঞান বলা হয় এই কারণে যে প্রত্যেকটি বিজ্ঞান প্রকৃতির একটি নির্দিষ্ট বিভাগ নিয়ে আলোচনা করে। পদার্থবিজ্ঞান কী নিয়ে আলোচনা করে? পদার্থ নিয়ে আলোচনা করে। সে উদ্ভিদ নিয়ে আলোচনা করে না। উদ্ভিদ বিজ্ঞান কী নিয়ে আলোচনা করে? উদ্ভিদ নিয়ে আলোচনা করে। প্রাণীবিজ্ঞান কী নিয়ে আলোচনা করে? প্রাণী নিয়ে আলোচনা করে। রসায়ন বিদ্যা কী নিয়ে আলোচনা করে? বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করে। একটা বিজ্ঞান আর একটা বিষয় নিয়ে আলোচনা করে না। তো প্রত্যেকটা বিজ্ঞানের একটি সুনির্দিষ্ট বিষয় রয়েছে। এর জন্য আমরা বলি যে বিজ্ঞান হচ্ছে এমন একটি বিশেষ জ্ঞান যা প্রকৃতিতে অবস্থিত বিভিন্ন বিষয় সম্পর্কে সুনির্দিষ্ট এবং সুশৃঙ্খল সুসামঞ্জস্যপূর্ণ জ্ঞান দান করে। বিজ্ঞানের মূল কাজ হচ্ছে মূলত আবিষ্কার করা। কী আবিষ্কার করা? নিয়ম আবিষ্কার করা। এই যেমন আমরা বলি আইনস্টাইনের নিয়ম, রিলেটিভিটি নিয়ম, আপেক্ষিক তত্ত্ব, নিউটনের সূত্র, ওহমের সূত্র, লেবসিয়াসের সূত্র, এই সবগুলোই মূলত প্রকৃতিতে বিদ্যমান বিভিন্ন নিয়ম ওনারা আবিষ্কার করেছেন। নতুন কিছু না, সবগুলোই প্রকৃতিতে আছে। যেমন আমরা বলি যে আমাদের ওই যে আমরা কথা বলি এক জায়গা থেকে আরেক জায়গায়, যে আমাদের কথা যায়, যেমন রেডিও যেটা প্রথম আবিষ্কার করেন মার্কনি এবং জগদীশচন্দ্র বসু। ওনারা কী আবিষ্কার করলেন? ওনারা আবিষ্কার করলেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় কথা পাঠানোর উপায় হচ্ছে বাতাসে যে ইথার নামক যে গ্যাসটা আছে সেই গ্যাসটাকে কাজে লাগানো। তো বাতাসে ইথার কি ওনারা কি তৈরি করেছেন? না, বাতাসে ইথার ছিল, সেই ইথারটাই ওনারা আবিষ্কার করেছেন, যার মাধ্যমে আমরা
আমাদের কথা এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা পৌঁছাতে পারি। যে প্রকৃতিতে অসংখ্য নিয়ম আছে, প্রকৃতির নিয়মের ভেতর বাইরে কোনো কিছু করে না, প্রকৃতিতে যা কিছু ঘটে সব কিছু নিয়মের মধ্যে ঘটে। এই প্রকৃতির যে অসংখ্য নিয়ম, সেই নিয়মগুলো আবিষ্কার করে তার থেকে সুনির্দিষ্ট, সুশৃঙ্খল এবং সুসামঞ্জস্যপূর্ণ জ্ঞান দান করাই হচ্ছে মূলত বিজ্ঞানের কাজ। এর জন্য আমরা বলি যে বিজ্ঞান হচ্ছে প্রকৃতির কোনো বিশেষ বিভাগ নিয়ে আলোচনা করা একটি বিষয়। এই হচ্ছে বিজ্ঞান। তাহলে কলা কি বা আর্টস যেটা আমরা বলি, আর্টস হচ্ছে যে কোনো বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে কোনো একটা নিয়ম বা কোনো একটা প্রক্রিয়াকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করাটাই হচ্ছে মূলত কলা। যারা গান শেখে, যারা নাচ শেখে, যারা বিখ্যাত গায়ক, বিখ্যাত নাচিয়ে, তারা আসলে গানও শিখে না, নাচও শিখে না, তারা গান এবং নাচের নিয়মগুলা, মুদ্রাগুলা শেখে। সেই নিয়মগুলোই তারা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে। যে যত বিখ্যাত শিল্পী, সে কিন্তু ওই তার গানের যে সুর, তাল, লয়, এগুলোতে সে তত বিখ্যাত। কাজেই কলা হচ্ছে কি? কলা হচ্ছে যে বিভিন্ন নিয়ম, বিভিন্ন সূত্র, বিভিন্ন প্রক্রিয়া বা পদ্ধতি, এগুলো বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা কোনো একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে। একজন শিল্পী এত কষ্ট করে এত নিয়ম, তাল, লয় এগুলো কেন শিখে এই জন্য যে সে যে গানটা পরিবেশন করবে সেটা যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়। তাহলে কী দাঁড়ালো জিনিসটা? বিজ্ঞান হচ্ছে প্রকৃতিতে অবস্থিত নিয়মগুলো আবিষ্কার করা, আর কলা হচ্ছে কি এই নিয়মগুলোকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে উদ্দেশ্য সাধন করা। এ হচ্ছে বিজ্ঞান। ঠিক আছে, এবার আমরা আমাদের সেই সংজ্ঞাটিতে ফিরে যাই যেখানে আমরা বলছি যে যুক্তিবিদ্যা হচ্ছে প্রায়োগিক বিজ্ঞান। তো বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে বাস্তবে বা প্রকৃতিতে অবস্থিত যে নিয়মগুলো, সেই নিয়মগুলো আবিষ্কার করা। আমরা কি বলছি? প্রায়োগিক বিজ্ঞান। প্রায়োগিক কেন? প্রায়োগিক বিজ্ঞান যুক্তিবিদ্যাকে এই কারণে বলা হয় যে যুক্তিবিদ্যা কিছু নির্দিষ্ট নিয়ম নিয়ে আলোচনা করে এবং সেই নিয়মগুলো বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে। এখানে করে আমরা যুক্তি কেন দিই? আমি যুক্তি দেই অন্যের যুক্তিকে দুর্বল করার জন্য, আমার যুক্তিকে অন্যের কাছে গ্রহণযোগ্য করার জন্য। আমরা যুক্তি দিই অন্যের যুক্তিকে ভুল প্রতিপাদন করার জন্য এবং আমার যে যুক্তিটা, সেই যুক্তিটাকে প্রতিষ্ঠিত করার জন্য। কাজেই যুক্তিবিদ্যা নির্দিষ্ট কিছু নিয়ম মেনে ওই নিয়মটাকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে। এর জন্য আমরা যুক্তিবিদ্যাকে বলি যুক্তিবিদ্যা হচ্ছে একটি প্রায়োগিক বিজ্ঞান। যুক্তিবিদ্যা কী বিজ্ঞান? ব্যবহারিক বিজ্ঞান। প্রায়োগিক বিজ্ঞান কেন? যে যুক্তিবিদ্যায় যে নিয়মগুলো আবিষ্কার করা হয়, যুক্তিবিদ্যার যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলোকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা হয়। এর জন্য আমরা বলি যুক্তিবিদ্যা হচ্ছে একটি প্রায়োগিক বিজ্ঞান। আমরা কি বলছি? যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটি প্রায়োগিক বিজ্ঞান যা সত্যকে অর্জন এবং মিথ্যাকে বর্জন। এইখানে একটা ইম্পর্টেন্ট কথা আমরা এখানে এনেছি, সত্য অর্জন এবং মিথ্যা বর্জন। এট দ্য ভেরি ফার্স্ট ইউ শুড টু নো হোয়াট ইজ ট্রুথ অ্যান্ড ফলস। সত্য কী এবং মিথ্যা কী সেটা জানতে হবে। সারা বিশ্ব কিন্তু সত্য এবং মিথ্যার উপরে দাঁড়িয়ে। আমাদের জানতে হবে সত্য জিনিসটা কী এবং মিথ্যাটার জিনিসটা কী। তোমরা দেখো যে আমরা আগে হিন্দি সিনেমা দেখতাম না? হিন্দি সিনেমাতে ওই প্রথমেই শুরু হওয়ার প্রথমে বলতো সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম এবং সুন্দরম। এখানে সত্যটা হচ্ছে এমন একটি আদর্শ, পরম আদর্শ। একটা মানব জীবনের শ্রেষ্ঠ আদর্শই হচ্ছে সত্যবাদিতা এবং সত্য। এই যুক্তিবিদ্যার মূল আদর্শ কি যদি তোমাকে প্রশ্ন করা হয়, সে যদি তোমাকে প্রশ্ন করে যুক্তিবিদ্যার মূল আদর্শ বা উদ্দেশ্য কি? যুক্তিবিদ্যার মূল আদর্শ বা উদ্দেশ্য হচ্ছে সত্যটা অর্জন করা এবং সত্যই হচ্ছে যুক্তিবিদ্যার মূল আদর্শ। এখন যদি বলা হয় যে সত্য কী বা মিথ্যা কী, সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। আসলে আমরা সবসময় বলি হয় তোমার কথাটা সত্য না বা তোমার কথাটা মিথ্যা, কিন্তু যদি কেউ তোমাকে প্রশ্ন করে বলো তো দেখি সত্য কী বা মিথ্যা কী, আমরা কিন্তু সহজে উত্তর দিতে পারবো না। তো আমি তোমাদের ক্লাসে সত্য কী মিথ্যা কী সে সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করবো। আসলে এটা বেশ বিশাল একটা বড় জিনিস। আমি আজকের ক্লাসে তো হবে না, নেক্সট ক্লাসে আমি সত্য এবং মিথ্যা সম্পর্কে আমি একটু ডিটেলস আলোচনা করব। তো এইটা আলোচনা করার আগে আমি সংজ্ঞাটা শেষ করি। সংজ্ঞা কী বলা আছে? সত্য অর্জন, অর্থাৎ আমরা সত্যটা জানবো এবং মিথ্যার আমরা বর্জন করবো। এই সত্য অর্জন এবং মিথ্যা বর্জন সম্পর্কে রাজহাঁসের একটা উদাহরণ আছে। রাজহাঁস তোমরা চিনো, রাজহাঁসের একটা উদাহরণ দেবো আমি নেক্সট ক্লাসে। সত্য এবং মিথ্যা, সত্য থেকে মিথ্যাকে আলাদা করার ব্যাপারে আমি একটা উদাহরণ দেবো। তো আমরা আমাদের সঙ্গে বলছি কি যে যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটি প্রায়োগিক বিজ্ঞান যা সত্য অর্জন এবং মিথ্যা বর্জন, এই সত্য মিথ্যা নিয়ে আমি পরে আলোচনা করবো, এটা ডিটেলস আলোচনা করতে হবে। সত্য অর্জন এবং মিথ্যা বর্জনের লক্ষ্যে কী করে অনুমান এবং তার আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করে। অনুমান, আমি আগেই বলছি অনুমান হচ্ছে জ্ঞান অর্জনের একটি মাধ্যম, যার মাধ্যমে আমরা কোনো অজানা বিষয় থেকে
কোনো জানা বিষয় থেকে অজানা বিষয়ে আমরা গমন করি। এই অনুমান নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে কী করে? অনুমান এবং তার আনুষঙ্গিক বিষয়, নট দ্যাট অনলি ইনফারেন্স। শুধুমাত্র অনুমান নিয়ে কিন্তু যুক্তিবিদ্যা আলোচনা করে না। যুক্তিবিদ্যা কী করে? অনুমান এবং তার আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করে। আনুষঙ্গিক বিষয় কি? আজ যদি তোমাকে প্রশ্ন করা হয় যে তোমাকে প্রশ্ন করা হলো তুমি দুপুরে কী খেয়েছো, তুমি সোজা সাপটা বলবা যে স্যার আমি ভাত খেয়েছি। এখন যদি আমি টেনশনে পড়ি যে এই ছেলেটা খালি ভাত খাইলো কীভাবে, এই খালি ভাত খাওয়া যায়? তো আমরা কী করি? আমরা কি বলি যে আমি ভাত খেয়েছি, ডাল খেয়েছি, আলু ভাজি খেয়েছি, আমি তরকারি খেয়েছি, সবজি খেয়েছি, এই খেয়েছি, এগুলো বলি কি না? আমরা এগুলো বলি না। সবটা বলি যে আমি ভাত খেয়েছি। তো ভাত হচ্ছে আমাদের স্টেপল ফুড, এর জন্য আমরা এক কথা বলে বলি আমি ভাত খেয়েছি। ঠিক একইভাবে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। তার মানে এই না যুক্তিবিদ্যা একমাত্র অনুমান নিয়ে আলোচনা করে না, বরং ভাত খেতে যেমন তার আনুষঙ্গিক বিষয় লাগে, ঠিক তেমনিভাবে যুক্তিবিদ্যা অনুমান নিয়ে আলোচনা করার স্বার্থে, অনুমান নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অনুমান এবং তার আরও বিভিন্ন আনুষঙ্গিক বিষয় আছে যেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করে। অনুমানের প্রক্রিয়া, অনুমানের পদ্ধতি, অনুমানের সহায়ক বিভিন্ন বিষয় আছে, আমাদের সিলেবাসে আছে। এইসব বিষয় নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করা হয়। এর জন্য আমরা বলছি কি যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটি প্রায়োগিক বিজ্ঞান যা সত্য অর্জন এবং মিথ্যা অর্জনের লক্ষ্যে কী করে? অনুমান এবং তার আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করে। শুধু অনুমান নিয়ে আলোচনা করে না, অনুমানের সাথে আরও বিভিন্ন বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করে। তাহলে আমরা কী পাইলাম? যুক্তিবিদ্যা কি? যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটা বিষয় যে অনুমান নিয়ে আলোচনা করে। অনুমান নিয়ে কেন আলোচনা করে? অনুমান নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে অজানা বিষয়কে জানা। অজানা বিষয়কে জানার বিভিন্ন উপায় আছে, তার মধ্যে একটা উপায় হচ্ছে অনুমান। এবং এই অনুমানটা যে সঠিক হয়, আমরা কি অনুমান করি না? আমরা সবসময় অনুমান করি। তুমি আজকে যুক্তিবিদ্যা পড়তে এসছো, আজকে কি তুমি অনুমান করা শুরু করলা? এর আগে তুমি কোনো অনুমান করে কিছু বলো নি? তোমাকে প্রশ্ন করলে তুমি উত্তর দাও নি? আমরা কি সব প্রশ্নের উত্তর সরাসরি জেনে উত্তর দিই না? অনেক সময় কিন্তু আমরা অনুমানের উপর ভিত্তি করে আমরা প্রশ্ন উত্তর। এই ধরো আমার ক্লাসে কত স্টুডেন্ট আছে, আমাকে প্রিন্সিপাল মহোদয় বললেন যে আপনি না গণে সময় নষ্ট না করে আপনি এই মুহূর্তে আমাকে বলেন যে আপনার ক্লাসে কতজন স্টুডেন্ট আছে। আমি কীভাবে বলবো? আমার দুইটা পথ আছে। একটা হচ্ছে আমি একজন করে মাথা গুনবো, বলবো যে আমার ক্লাসে 80 জন স্টুডেন্ট আছে। কিন্তু সে সময় আমাকে প্রিন্সিপাল দেননি, আমাকে বলছেন যে আপনি এক্ষুনি আমাকে জানান। তো আমি কীভাবে জানাবো? অত বিশেষ কোনো প্রয়োজনে বলছেন। তো আমি জাস্ট একটু চোখ বোলাবো, দেখবো যে কোনো একটা ব্রেঞ্চে আছে 5 জন, কোনো ব্রেঞ্চে আছে 4 জন, কোনো ব্রেঞ্চে আছে 3 জন। আমার এখানে ব্রেঞ্চ আছে ধরো মোট 20টা। আমি বললাম কি যে স্যার আমার এখানে 80 জনের মতো স্টুডেন্ট আছে। এই যে আমার এখানে 80 জনের মতো স্টুডেন্ট আছে, এই যেটা বললাম সেটাকে আমি গণে বলছি? আমি গণে বলিনি। এটা আমি কী করলাম? এটা আমি আন্দাজ করে বললাম। এই আন্দাজ করাটাই হচ্ছে মূলত অনুমান। এবং এই অনুমান করেই আমাদের চলতে হয় সবসময়। যে আমরা সব বিষয় একদম 100% অ্যাকুরেট বলতে পারবো, নট দ্যাট 100% অ্যাকুরেট সবসময় বলা সম্ভব না। অনেক সময় কিন্তু আমরা আন্দাজ করে, পরীক্ষার হলে আন্দাজ করে আমরা আনসার দিই। আমি যখন বিসিএস পরীক্ষা দিই তখন আমার একটা প্রশ্ন, এটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম বলা হয়। ওই যে শব্দের বিভিন্ন অর্থ, একটা শব্দের বিভিন্ন অর্থ থাকে। তো আমার কাছে যে 5টা আসছিল, আমি এই একটা তো পারতাম না। ইংলিশ সিনোনিম একটাও আমি জানতাম না। তো আমি কী করছি? আমি কী করলাম যে আন্দাজ করে দিয়ে আসলাম। তখনকার সুবিধা ছিল যে ভুল হলে মার্ক কাটতো না। তো আমি আন্দাজ করে দিয়ে আসছি। এবং যখন আমি ঢাকার থেকে ফেরত আসি তখন ট্রেনেতে এগুলো নিয়ে আলোচনা হয়। তখন ইংলিশের একজন ভাই ছিলেন আমাদের সাথে, উনি বললেন যে তোমার তো 3টা হয়েছে। অর্থাৎ যে 5টা আমি আন্দাজ করে দিয়েছি তার মধ্যে 3টা না দিলে তো আমি 3ও পাইতাম, আমি 0 পাইতাম। ঠিক আছে? তো আন্দাজ করে আমরা অনেক সময় কাজ করি, অনুমান করি, অনেক সময় কাজ আমাদের করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে সবার অনুমান কি সমান হয়? না। এর জন্যই কিন্তু দুনিয়াতে বুদ্ধিমান, মেধাবী, অমেধাবী, নির্বোধ এই শব্দগুলো প্রচলিত। কিছু মানুষ আছে তার অনুমান 100% সত্য না, সত্যের কাছাকাছি পৌঁছায়। আবার কিছু মানুষ আছে সত্যের ধারে কাছেও পৌঁছায় না। তো যার অনুমান সত্যের ধারে কাছে পৌঁছায় তার অনুমানটাই কিন্তু আমাদের কাছে গ্রহণযোগ্য। যেমন আমি বললাম ক্লাসে, আমি আন্দাজ করে বললাম আমার ক্লাসে 80 জন স্টুডেন্ট আছে। এখন গণে দেখা গেল যে আছে 75 জন। এখন এই আমার অনুমানটা গ্রহণযোগ্য কি না? অবশ্যই গ্রহণযোগ্য, কারণ আমি তো অনুমান করেছি। আমি যদি একজন করে গণে বলতাম 80 জনের জায়গায় যদি 75 জন হতো, তাহলে আমি বলতাম যে আমার এটা ভুল। কিন্তু আমি যেহেতু অনুমান করে বলছি 80 জন, সেখানে পাওয়া গেছে 75 জন, কাজেই আমি বলবো যে আমার অনুমানটা ঠিক আছে। এখন যদি কেউ 80 জনের জায়গায় বলে স্যার এখানে 35 জন, এটি গ্রহণযোগ্য হবে না? এটা তো তোমার 50%-এর চেয়েও কম, সেটা গ্রহণযোগ্য তো হবে না। কাজেই
তোমাকে এমনভাবে অনুমান করতে হবে যাতে অনুমানটা সত্যের কাছাকাছি যেয়ে পৌঁছায়। এবং কীভাবে অনুমান করলে তোমার অনুমান সত্যের কাছাকাছি পৌঁছবে, সেই শিক্ষাটাই কিন্তু যুক্তিবিদ্যা আমাদের দেয়। যুক্তিবিদ্যা আমাদের যুক্তি শেখায় না, যুক্তির প্রক্রিয়াটা শেখায়, যুক্তির পদ্ধতি শেখায়। যেভাবে একজন ফুটবল কোচ তার প্লেয়ারকে খেলার পদ্ধতি শেখায়। আমরা মেসির খেলা দেখি না, আমরা CR7 কি রোনাল্ডোর খেলা আমরা দেখি না। আমাদের সময় আমরা ম্যারাডোনার খেলা দেখেছি, আমরা সক্রেটিসের খেলা দেখেছি, জিকোর খেলা আমরা দেখেছি। এগুলো তোমাদের জন্মের আগে। তো এই যে প্লেয়ার যারা, যেমন মেসি হচ্ছে বর্তমান সময়ের একজন ভালো প্লেয়ার। মেসিকে কে খেলা শেখায়? একজন কোচ তো খেলা শেখায়। এখন যদি তুমি মনে করো যে তাহলে কোচ তো মেসির চেয়ে ভালো খেলা জানে, নট দ্যাট। তা তো পৃথিবীর সব কোচকে আমরা একটা টিমে হাজির করে দিলাম, আর সব ভালো ভালো প্লেয়ারে একটা টিমে দিলাম, দেখা যেত যে কোচের টিমটাই জিতে গেছে। তাকে হবে? তা হবে না। কোচ জানে কীভাবে খেলাতে হয়, কিন্তু কীভাবে খেলতে হয় সেটা জানে না। কোচ কী করে? একজন কোচ বা প্রশিক্ষক জানে কীভাবে খেলাতে হয়, কিন্তু সেভাবে খেলতে পারবে না, সম্ভব না। তো আমাদের যুক্তিবিদ্যা কী করে? আমাদের যুক্তিবিদ্যা যুক্তি শেখায় না, যুক্তির পদ্ধতিটা শেখায়, আমাদের অনুমানের পদ্ধতি শেখায়। এমনভাবে তুমি অনুমান করবা যাতে তোমার অনুমানটা সত্যের কাছাকাছি যে পৌঁছায়। সো আমাদের যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কি? আমাদের যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। এই অনুমান নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। অনুমান যখন ভাষায় প্রকাশ হয় তখন তাকে বলি আমরা যুক্তি, আর এই যুক্তি নিয়ে যে বিদ্যা আলোচনা করে তাকেই বলি আমরা যুক্তিবিদ্যা। ঠিক আছে? তো আজকে আমি যুক্তিবিদ্যা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিলাম। সামনের দিন আমি যেটা বলছি যে আমাদের আরও দুজন টিচার আছেন, ওনারা রেগুলার ক্লাস নেবেন। আমাদের যে জনাব বিষ্ণুপদ রায়চৌধুরী, জনাব দিলীপ দাস, ওনারা রেগুলার ক্লাস নেবেন, আমিও ক্লাস নেব। আমার আজকের এই প্রথম ক্লাস তোমাদের সাথে ইন্ট্রোডাক্টরি ক্লাস। একটা জিনিস মনে রাখবা, আমার শিক্ষা জীবন, আমাদের সাথে যারা আছে, আমাদের শিক্ষকতা জীবন প্রায় সমাপ্তির কাছাকাছি। আমার শিক্ষকতা জীবন হচ্ছে প্রায় 27 বছর, এবং এই 27 বছরে আমি অনেক ভালো স্টুডেন্টকে ক্লাসে পড়িয়েছি এবং দেখেছি তারা কীভাবে ভালো রেজাল্ট করে। প্রথম দিকে সবাই মনে করে যে যুক্তিবিদ্যা একটা কঠিন সাবজেক্ট, বাট মনে রাখবা, যুক্তিবিদ্যা যদি তুমি রেগুলার ক্লাস করো, যদি রেগুলার পড়ো, তাহলে যুক্তিবিদ্যাই তোমাকে সবচেয়ে বেশি মার্কস এনে দেবে। আগের সময় আমরা যখন প্রথম যখন ক্লাস নিতাম, ধরো আজকের থেকে 20-22 বছর আগে, তখন তো A+, B+ এগুলো ছিল না। তখন ছিল লেটার মার্ক। কি 80% মার্ক পেলে, 80 বা তার বেশি পেলে বলা হতো লেটার মার্ক। এবং দেখা যেত যে আর্টসের যে সাবজেক্টগুলো আছে, আমি যে কলেজে পড়িয়েছি, আর্টসের যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি লেটার মার্ক আসতো কিন্তু যুক্তিবিদ্যায়। এবং ভালো ভালো স্টুডেন্টরা যুক্তিবিদ্যা পড়তো এবং তারা রেগুলার ক্লাস করতো। যারাই রেগুলার ক্লাস করতো তারাই কিন্তু ভালো রেজাল্ট করতো। বিশ্বাস করবা যে এই যুক্তিবিদ্যায় তখনকার সময় এই তোমার এখনকার সৃজনশীল প্রক্রিয়া নেই, আগের সময়ই 90%-এর উপরে মার্ক পেয়েছে অনেকে যুক্তিবিদ্যা। এটা পেয়েছে একমাত্র তাদের ক্লাসমুখী হওয়ার কারণে, ক্লাস করার কারণে। তো তুমি রেগুলার ক্লাস করো, আমরা রেগুলার ক্লাস দেবো। ক্লাস করলে অবশ্যই তুমি যুক্তিবিদ্যা পড়বা, এবং যুক্তিবিদ্যা বুঝতে হলে প্রত্যেকটা চ্যাপ্টার স্টেপ বাই স্টেপ, একটার পর একটা, এটা কিন্তু রিলেটেড, একটা চেইন আছে এর মধ্যে। তুমি একটা চেইন বাদ দিয়ে, একটা চ্যাপ্টার বাদ দিয়ে আরেকটা চ্যাপ্টারে গেলে কিন্তু তুমি পারবা না। অনেক সাবজেক্ট আছে যে একটা চ্যাপ্টার বাদ দিয়ে তুমি আরেকটা চ্যাপ্টার তুমি পড়তে পারবা, কিন্তু যুক্তিবিদ্যায় একটা চ্যাপ্টার বাদ দিয়ে আরেকটা চ্যাপ্টার তুমি পড়তে পারবা না। তোমাকে ওই চ্যাপ্টার ওয়াইজ তোমার যে চেইনটা, যে শৃঙ্খল যেটা আছে, সেটা তোমাকে অবশ্যই বজায় রাখতে হবে। কাজেই আমি আশা করি তোমরা রেগুলার ক্লাস করবে, রেগুলার ক্লাস করলে অবশ্যই উপকৃত হবে এবং যুক্তিবিদ্যা বলবে। তো যাই হোক, আজকে আমি আর কথা বলবো না, একটা কথা বলি তোমাদের, যে আমরা এখন যে একটা গ্রহণের কাল যেটা আমরা অতিক্রম করছি, এই যে করোনার কাল যেটা অতিক্রম করছি, এই ব্যাপারে তোমরা অবশ্যই সচেতন থাকবা। এবং করোনা কিন্তু আমাদের দেশ থেকে এখনও যায়নি, এখনও হিডেন অবস্থায়, লুকায়িত অবস্থায় করোনা আছে। হয়তো আতঙ্কটা অনেক কমেছে, করোনার আক্রান্ত হওয়ার সংখ্যাটাও কমেছে, মৃত্যুর হার অনেক কমেছে, কিন্তু করোনা একদম যায়নি। তো কাজেই আমি তোমাদের বলবো, তুমি এবং তোমার পরিবারের সদস্য, তোমার আত্মীয়স্বজন সবাইকে বলবো যে আমরা সাবধান থাকি। সাবধানের মাইন্ড নিয়ে একটা কথা আছে না, সাবধান থেকো, সচেতন থেকো। করোনাতে বাঁচার উপায় হচ্ছে সাবধানতা, সচেতনতা। করোনা হলে কি হবে সেটা বলা যাবে না। আমরা অনেক লোক দেখেছি, একটা মানুষ, বাংলাদেশের অনেক পয়সাওয়ালা মানুষ, আমি ভালো মানুষ মন্দ মানুষ বলবো না, অনেক পয়সাওয়ালা মানুষ,
উনি যখন মারা যায়, পত্রিকাতে দেখেছি, উনি যখন মারা যায় তখন ওনার যে অ্যাটেন্ডেন্স যে ডাক্তার ছিল ওই ডাক্তারকে বলছিল যত টাকা লাগে আমার, যত সম্পত্তি, ওনার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, বলছে যত টাকা লাগে আমার সব সম্পত্তি দিয়ে দিব, আপনি জাপান থেকে চীন থেকে ভালো ডাক্তার আনো, আমাকে রক্ষা করুন। শেষ রক্ষা হয়নি, শেষ রক্ষা করা যায়নি, ওনার এত টাকা পয়সা দ্বন্দ্ব কোনো কাজে লাগেনি। সো একটাই উপায় হচ্ছে, সেটা হচ্ছে তোমরা সাবধান থাকো। তোমরা যারা এই যে ইন্টারে পড়ো, যারা ইন্টারমিডিয়েটে যারা পড়ো, উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যারা পড়ো, তোমরা অনেকেই বাইরে ঘোরাফেরা করে, সেটা করবো, অনেক সময় করবো। তোমাদের আসলে জীবনের এটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট। এই যে আমার ছেলেও তোমাদের সাথেই 11 ক্লাসে পড়ে,